নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে অনলাইন ক্লাসে আছি। আমি মিতালি ঘোষ, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছি। আজকে যে সাবজেক্টটি পড়াবো মেকানিক্যাল 6 সেমিস্টারের মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি 67062, আর চ্যাপ্টার হচ্ছে 10 ডিফারেন্ট টাইপস অফ স্ক্রু থ্রেড বিষয় নিয়ে আজকে আমরা দেখব। তো আমরা ফার্স্টে চলে যাই যে স্ক্রু থ্রেডটা কি। স্ক্রু থ্রেড কিন্তু আমরা সবাই চিনি, তাই না? যে থ্রেডের কাজ আমরা অনেকে করেছিও, তারপরে হচ্ছে তোমরা করেছো স্ক্রু থ্রেডের কাজ অনেকে। আর যে স্ক্রু থ্রেড সে সম্পর্কেও তোমরা হচ্ছে জানো যে কি কোনো সিলিন্ড্রিক্যাল বস্তুর বাইরে এবং গোলাকার ছিদ্রের ভেতরের পৃষ্ঠে অবিরাম হেলিক্যাল গ্রুভ বা খাঁজ, যে কাটা থাকে গুণাকৃতির প্যাচ থাকে, যেটা সহজে আমরা বুঝি, সেটাকেই হচ্ছে আমরা স্ক্রু থ্রেড বলি। এই স্ক্রু থ্রেডের একটা চিত্রই কিন্তু আমি এখানে আঁকার চেষ্টা করেছি। খুব একটা হয়তো ভালো হয়নি, তোমার বইতে দেখো অনেক সুন্দর করে আঁকা আছে, তোমরা সেভাবে করে প্র্যাকটিস করবে। এই চিত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এই স্ক্রু থ্রেডের সম্পর্কে মোটামুটি একটু আমি তোমাদেরকে বললাম যে কি বললাম, কোন সিলিন্ড্রিক্যাল বস্তুর বাইরে এবং গোলাকার ছিদ্রের ভেতরের পৃষ্ঠে অবিরাম হেলিক্যাল গ্রুভ বা খাঁজ যা অক্ষ বরাবর সমভাবে অগ্রসর হয়, যেটা অক্ষ বরাবর সমভাবে অগ্রসর হয় সেটাকে হচ্ছে স্ক্রু থ্রেড আমরা বলে থাকি। তো এরপরে যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে কি স্ক্রু থ্রেডের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম। স্ক্রু থ্রেডের চিত্রটা আমি আগে থেকে এঁকে নিয়েছি অঙ্কন করে। এবার বিভিন্ন অংশের যে নামটা সেটা আমরা একটু দেখি, যেটা কি একটা স্ক্রু। এর বিভিন্ন অংশের কিন্তু এক একটা বিভিন্ন নাম আছে। তো আমরা ফার্স্টে দেখি যে আমরা প্রথম দেখি মেজর ডায়া। মেজর ডায়াটা কি, এই যে এখানে আমরা লিখেছি একেবারে পুরো একটা স্ক্রুর এখান থেকে এ পর্যন্ত যে ডায়াটা সেটাকে আমরা বলি হচ্ছে কি মেজর ডায়া, সবথেকে বড় যে ডায়াটা। এরপরে এখান থেকে এই পর্যন্ত এই যে গ্যাপটা, এটাকে আমরা কিন্তু রুট বলি। এই যে এখানে আমি লিখেছি, আমি আসছি ওখানে। তো এর রুট আর এই যে মেজর ডায়া এর মধ্যবর্তী অংশ থেকে এই যে যেখানে আমি দেখিয়েছি এখান থেকে মধ্যবর্তী অংশ পর্যন্ত আমরা কি বলি ওটাকে পিস ডায়া। তোমরা এখানে একটু খেয়াল করো, না বোঝা গেলে বইতে খেয়াল করলে আরো ভালো বোঝা যাবে। এরপরে আমরা আসি যে হচ্ছে মাইনর ডায়া। মাইনর ডায়াটা কি, এই যে অংশটা একেবারে যে রুটের এই যে ভেতরের অংশ থেকে এই ভেতরের অংশ পর্যন্ত যে ডায়াটা সেটাকে আমরা বলি হচ্ছে মাইনর ডায়া। এখন আমরা চলে আসি যে পিস। তাহলে আমরা কি কি দেখলাম, মেজর ডায়া, পিস ডায়া আর হচ্ছে মাইনর ডায়া। আমি এখানে লিখি
কোনটাকে বলি? এই যে যে হচ্ছে প্যাচটা আছে বাইরের দিকে হচ্ছে একটু ডিপা এই বের করার মতো, সেটা হচ্ছে এই যে একটু কোণ আকৃতির আছে, কোণা মতো বাইরের দিকে, সেটাকে হচ্ছে আমরা বলি কি, মানে ঠিক এরকম এই যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ক্রেস্ট। আর এই যে ভেতরে ঢুকে গেছে যেটা ভেতরের দিকে, সেটাকে আমরা বলি হচ্ছে রুট, সেটাকে আমরা বলি হচ্ছে রুট। আচ্ছা, তারপরে আমরা আসি যে হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল কি, এখান থেকে এই পর্যন্ত তার দিকে যে একটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল আছে ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এটা কিন্তু স্ক্রু থ্রেডের প্রকারভেদ আমরা যখন করব তখন কিন্তু আমরা দেখব যে বিভিন্ন প্রকারের যে থ্রেড, সেই থ্রেডের এই যে অ্যাঙ্গেলগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনোটা 45 ডিগ্রি আছে, তার চেয়ে একটু বেশি কম, এরকম ভাবে কিন্তু এসে যায়। আরো একটা জিনিস আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি, তোমাদের স্ক্রু থ্রেড যে থ্রেডটা একটা আছে কি ট্রিপল থ্রেড, ডাবল থ্রেড, মাল্টিপল থ্রেড। এই যে থ্রেডের ক্ষেত্রে পিস ও লিড, এই যে লিডটা, পিসটা কি আমরা কিন্তু দেখেছি যে পিসটা কি, মনে করলাম এই যে উপরে এই যে অংশটা, এটা আমি আঁকার চেষ্টা করেছি, এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলি, পিস, তাই না? এখন হচ্ছে আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা লিডটাকে আমরা কিভাবে প্রকাশ করি। লিডটা কোনটা, যখন আমরা সিঙ্গেল থ্রেডে যাব, সিঙ্গেল থ্রেড, আমি পুরোটা লিখলাম না, সেক্ষেত্রে আমার লিড আসবে কি সিঙ্গেল, মানে এটুকুই আসবে আমার হচ্ছে লিড। এবার যখন আমি ডাবল থ্রেডে যাব, সেক্ষেত্রে আমার লিড আসবে কি এখান থেকে এই পর্যন্ত, মানে দুইটা ভিতরে হচ্ছে দুইটাই হচ্ছে থাকবে, কি থাকবে, রুট। এই যে রুট, দুইটা রুট থাকবে, আর এই একটা পিস হতে পরবর্তী পিসের পরবর্তী পিস পর্যন্ত, যে বা হচ্ছে ক্রেস্ট পর্যন্ত, একটা ক্রেস্ট হতে মাঝখানে একটা ক্রেস্ট রেখে পরবর্তী ক্রেস্টে আমরা যখন যাব, এই টোটালটা তখন হচ্ছে হয়ে যাবে কি লিড। এটা হচ্ছে কি ডাবলের ক্ষেত্রে, যখন আমরা ডাবল থ্রেডটা নিব। তারপরে যখন আমরা ট্রিপল থ্রেডটা নিব, তখন আমরা আসলে কি এই যে একটা ক্রেস্ট থেকে অপর একটা ক্রেস্ট, তার মানে ভিতরে তিনটা রুট আমরা রাখবো, রেখে আমরা সামনে আগাবো, সেটা হচ্ছে কি ট্রিপল, মানে ট্রিপল থ্রেডের ক্ষেত্রে। পরবর্তীতে যখন আমরা মাল্টিপলে যাব হচ্ছে বা কোয়াড্রুপলে যাব, তখন হচ্ছে আমাদের আসবে কি এই 4 আসতে পারে বা তারও অধিক অংশটুকু নিয়ে আমরা সেটাকে লিড বলতে পারি। তো আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি খুবই সহজভাবে তোমাদের বোঝানোর কিন্তু চেষ্টা করেছি। আর তোমরা এছাড়াও যদি আরো কিছু অংশের নাম দিতে পারো তাহলে কিন্তু ভালো হয়। আমি খুবই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি। তো আমরা কি জানলাম, স্ক্রু থ্রেড সম্পর্কে, স্ক্রু থ্রেডের চিত্র অঙ্কনের পরে বিভিন্ন অংশের নাম, হেলিক্স অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানলাম, পিস ও লিডের মাঝে যে পার্থক্য সেটা আমরা জানলাম। এখন আমরা দেখব যে স্ক্রু থ্রেডের প্রকারভেদ। স্ট্যান্ডার্ড থ্রেড, স্ট্যান্ডার্ড থ্রেডের ভিতরে আবারও কয়েক প্রকার থ্রেড আছে, যেমন কি ব্রিটিশ স্ট্যান্ডার্ড,
ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড। আমেরিকান স্ট্যান্ডার্ড থ্রেড। আইএসও মেট্রিক থ্রেড। এখন ব্রিটিশ স্ট্যান্ডার্ড থ্রেডটা ঠিক কেমন আর এটা হচ্ছে কোনটা হয় কত সেটা আমরা একটু খেয়াল করি। আমি মোটামুটি একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছি, তোমাদের বইতেও আছে। তারপরে এখান থেকে একটু আমরা কি বলি পিস, বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আমি অল্প একটু দেখাচ্ছি, একটা দেখাচ্ছি আমি তোমাদের যে কি বলেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইপ ওয়ার্ক থ্রেড। এই যে থ্রেডটা এর কোণটা আসছে কি 47.5 ডিগ্রি। কোণটা এরকম আসবে, আকৃতিটা ঠিক এরকম আসবে। ভিতরে একটু দাগ দিয়ে দিও, বইতে যেমন সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে কি ব্রিটিশ স্ট্যান্ডার্ড 5 থ্রেড। এটা ভিতরে কোণটা আসবে কি 60 ডিগ্রি। কোণটা আসবে এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 60 ডিগ্রি। এরকম ভাবে যে হচ্ছে তোমাদের এগুলো আছে সবগুলো যদি তোমরা না পারো, কিছু কিছু যখন তোমাদের প্রকারভেদ চাইবে তখন তো আর চিত্র দেওয়ার প্রয়োজন নেই, তাই না? যদি যে কয়টা হচ্ছে তোমাদের বলবে যে এই থ্রেডগুলো লিখে তোমরা হচ্ছে চিত্রটা এঁকে দাও, সেগুলো লিখে তোমরা এই চিত্রটা এঁকে দাও। এগুলো আমাদের গেল হচ্ছে স্ট্যান্ডার্ড থ্রেড। এরপরে আমাদের আছে হচ্ছে আকৃতি অনুযায়ী কিছু থ্রেড আছে। আকৃতি অনুযায়ী কিছু থ্রেড আছে, সেগুলো কি কি? আরে আইটি স্যারের সাথে কথাবার্তা বলুন। একমি থ্রেড, আইটি স্যারের সাথে খুব বেশি কথাবার্তা বলুন না। বাট্রেস থ্রেড, নাকল থ্রেড, স্কয়ার থ্রেড, তারপরে হচ্ছে আরো একটা আছে তোমার শার্প ভি থ্রেড। এই যে থ্রেডগুলো এগুলোরও কিন্তু এক একটা চিত্র এক এক রকম আছে। যেমন আমরা একটু দেখি যে স্কয়ার থ্রেডটা ঠিক কেমন? ঠিক এভাবে আগাবে। এটা হচ্ছে কি স্কয়ার থ্রেড। এরকম ভাবে যে থ্রেডের আকৃতিগুলো আছে, ভি থ্রেডটা কি ভি এর মতো এই এরকম ভাবে যাবে ভি থ্রেড। তারপরে হচ্ছে নাকল থ্রেডটা কিন্তু এরকম হয়। এই যে থ্রেডের এই যে কোণ, এখানে জায়গায় কোণ থাকবে, এখানে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আমাদের হচ্ছে যে ভি থ্রেডটা আমরা দেখলাম, এই যে কোণটা আসবে এটা কিন্তু 60 ডিগ্রি আসবে। তো তোমরা এই যে আকৃতি অনুযায়ী থ্রেড কয় প্রকার আগে যেটা দিলাম সেটা এই প্রকারগুলো মনে রাখবা। আর চিত্র যে কয়টা যা পারো বেশ কয়েকটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে।
এরপরে আমরা আসি হচ্ছে স্ক্রু থ্রেডের সুবিধা অসুবিধা। স্ক্রু থ্রেডের সুবিধা অসুবিধা। আমি হচ্ছে লিখছি না, আমি তোমাদের মুখে বলছি। স্ক্রু থ্রেডের সুবিধা আছে কি, আমরা কিন্তু সহজে ওই স্ক্রুটা বিভিন্ন স্থানে আটকাতে পারি প্রয়োজন অনুযায়ী, আবার কিন্তু খুলে নিতে পারি। তারপরে কি, ওই যে স্ক্রুটা যদি ভেঙে যায় তাহলে একটা স্ট্যান্ডার্ড থ্রেড অনুযায়ী স্ক্রুটা তৈরি করা হয়, তাই না? তাহলে আমরা বাসায় যে সহজেই কিন্তু ওই স্ক্রুর পরিবর্তে অন্য একটা স্ক্রু আমরা কিনে নিয়ে আসতে পারি। এগুলো কি, এগুলো কিন্তু স্ক্রু থ্রেডের, সবই কিন্তু স্ক্রু থ্রেডের সুবিধা। তারপরে হচ্ছে যেটা আমি বললাম যে থ্রেডের সংযোগটা কি অধিকতর নির্ভরযোগ্য। একটা স্ক্রু যদি আমি আটকাই তাহলে তার সংযোগটা কি হয়, অধিকতর নির্ভরযোগ্য। সহজে সেটা কিন্তু খোলার বা খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সেরকম কোনো থাকে না। অধিক কার্যক্ষম উৎপাদন পদ্ধতি প্রয়োগ করা যায়। এবার আমরা অসুবিধাগুলো দেখি। অসুবিধাগুলো কি, থ্রেডের অনেক সুবিধা কিন্তু আমরা 3-4টা সুবিধা কিন্তু পেলাম। আমি জাস্ট আলোচনা করছি, তোমরা বই দেখে সুন্দর করে পড়ে নিও। অসুবিধাগুলো কি কি, থ্রেডের অনেক বিন্দুতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়। স্ট্রেসকে সুষমভাবে বন্টনের জন্য উন্নত বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। আবার একটা কি আছে, দুইটা অসুবিধা আমরা দেখছি। বিশেষ আকৃতির থ্রেড উৎপাদনের নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যবহার হয়। অনেক সময় সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন সম্ভব না হয়, উৎপাদন খরচ অনেক সময় বেশি হয়ে যায়। এই ছিল স্ক্রু থ্রেডের সুবিধা এবং অসুবিধা। এরপরে আমরা একটা ব্রড প্রশ্ন দেখব। তো আমরা খেয়াল করি যে লাস্ট যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে কি 3 তার পদ্ধতিতে স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস নির্ণয়। এটা কিন্তু তোমাদের ব্রড একটা কোশ্চেন প্রমাণ এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা 95%। তো আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই এটা একটু খেয়াল করো। আর হচ্ছে বইতেও সুন্দর করে দেওয়া আছে, সেগুলো একটু দেখলে আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। এখানে একটা স্ক্রু থ্রেডের যে চিত্র সেটা আমি আঁকার চেষ্টা করেছি। এই কিন্তু একটা যে পিস যেটা বলে যে একটা থ্রেডের ক্রেস্ট থেকে হচ্ছে আর একটা থ্রেডের ক্রেস্ট, এই যে দুটো অংশ, মাঝখানের অংশকে আমরা কি বলি, পিচ, সেটাই আমি এখানে দিয়েছি। তারপর এই যে একটা কোণ আমরা পেয়েছি, এখানে একটা কোণ আছে। তারপরে হচ্ছে ওর ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটাও দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখানে যে ডায়াটা কি টোটালটা, তাহলে এখানে আমরা এখানে কি হাফ নিয়েছি না এই পর্যন্ত, এজন্য এখানে d/2 এসেছে। তো আমরা এখন প্রমাণটায় চলে যাই যে 3 তার পদ্ধতিতে স্ক্রু থ্রেডের কার্যকরী বা পিচ ব্যাস নির্ণয়ের সূত্রটা। 3 তার পদ্ধতিতে অপেক্ষাকৃত অধিক সূক্ষ্মতায় থ্রেডের পিচটা আমরা পিচ ব্যাসটা নির্ণয় করতে পারি 3 তার পদ্ধতিতে, যেটা 2 তার পদ্ধতিতে সম্ভব হয় না। 3 তার পদ্ধতিতে যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, এই পদ্ধতিতে একই ব্যাসের 3টি তার বা রড প্রিজম ব্যবহার করা হয়। আর এজন্য একে আমরা কি বলি, 3 তার পদ্ধতি। 3টি তারের এক পাশে 2টি আর এক পাশে অপর একটি তার বা রড বা প্রিজম স্থাপন করা হয়। তারের বাইরে আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা মাপ গ্রহণ করে থাকি। তারের বাইরে হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা মাপটা গ্রহণ করে থাকি। এখন আমরা মনে করি এটা হচ্ছে থ্রেডের কার্যকরী ব্যাস।
থ্রেডের অর্ধকোণ হচ্ছে x/2। এখন থ্রেডের যে কার্যকরী ব্যাস ই সমান সমান আমাদের কি আসছে, থ্রেডের কার্যকরী ব্যাস ই সমান সমান আমাদের কি আসছে m মাইনাস, মানে এই যে আমরা হচ্ছে যে পার্টটা আমরা পাচ্ছি, তার উপর যে মাইক্রোমিটারের পার্টটা পাচ্ছি, তার মানে কি উপরের অংশ নিচের অংশ দুইটা মিলে আমাদের আসছে -2ac, মানে এটুকু কি আর এটুকু, এই যে 2, এই যে ac এর বিপরীতটা, তাহলে আমাদের দুইটা চলে আসতেছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে m মাইনাস d মাইনাস 2ac। এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে দেই, এটাকে তোমরা ক্যালকুলেশন করলে ঠিক জিনিসটা এরকম আসবে। এবার আমরা যে জিনিসটা দেখি, কিন্তু এই যে AC সমান কি আসবে, AC সমান এই পর্যন্ত আমাদের B, আমরা ধরলাম যে ওই পয়েন্টটা হচ্ছে আমাদের B, বা হচ্ছে আমরা বিটা এখানে নিয়েছি, তাহলে এটা আমরা ধরি D। তাহলে ওই পয়েন্টে যদি আমরা নিতে যাই AC সমান সমান হচ্ছে AD মাইনাস CD, যদি আমরা করি তাহলে কিন্তু আমরা AC এর মানটা পেয়ে যাচ্ছি। এখন আমরা যে এসির জায়গায় যদি আমরা এই যে এসির জায়গায় আমরা যদি এই এসির মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, আমরা দেখি m মাইনাস d মাইনাস 2 ad মাইনাস cd, জিনিসটা ঠিক এরকম চলে আসবে। এখন এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দিই, এখন আমরা এই যে a d b ADB একটা কি ত্রিভুজ কিন্তু হয়ে গেল, যে ADB একটা ত্রিভুজ আমরা পেলাম। এই যে একটা ত্রিভুজ আমরা পেলাম, যার হচ্ছে এই কোণটা হচ্ছে x/2, মানে অর্ধকোণ, যেটা আমরা লিখেছি। তাহলে এখন ত্রিভুজ ADB এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের sin θ আমরা যদি নিই তাহলে আমাদের কি আসবে, লম্ব বাই অতিভুজ AB বাই অতিভুজটা আমাদের কি আসবে AD সমান সমান sin x/2, মানে sin θ বা sin কোণ যেটাই আমরা ধরি না কেন সেই জিনিসটা। AD সমান সমান AB বাই sin x/2, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে জিনিসটা এরকম আসবে। এখন আমরা খেয়াল করি যে আমি রাফ তোমাদের দেখাচ্ছি যে ABটাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে এটা কি আসবে 1/sin x/2, তাহলে 1/sin θ সমান সমান আমরা কি জানি, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র, 1/sin θ সমান যে কি আসবে cosec θ, cosec θ। তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের AB আর এখানে আমাদের আছে x/2, তাহলে আমাদের এখানে কি চলে আসবে AB চলে আসবে আর এখানে আসবে কি x/2। ঠিক এখানে আমরা সেটাই লিখব, AB COSEC
ত্রিকোণমিতির এই সূত্রগুলো তোমাদেরকে এবার হচ্ছে আবার একটু প্র্যাকটিস করতে হবে। এখন AB সমান সমান আমাদের কি আসছে d/2। তাহলে এখানে আমরা লিখতে পারি d/2 cosec থিটা cosec বাই x/2। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এই ত্রিভুজটাও আমি মুছে দিলাম। এবার আমরা নেব আরেকটা ত্রিভুজ আছে আমাদের যে স্ক্রু থ্রেড সেখানে, সেটা কি CFD। ওই সেটা এই যে CFD। CFD এই যে ত্রিভুজটা আছে এটা তাহলে কোণটা কোথায় আছে x/2, তাই না? এখন আমরা যদি tan x ধরি তাহলে আমাদের tan θ সমান সমান কি আসবে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে CF/CD। CF/CD। তো এখন আমরা চলে আসি ত্রিভুজ, যে ত্রিভুজটা আমরা নিয়েছি সেটা কি CDFA। এর ক্ষেত্রে আমরা ঠিক এভাবে ক্যালকুলেশন করে আসব কি CF/CD সমান সমান tan x/2, মানে হচ্ছে কোণটা আমরা যে কোণটা পেয়েছি সেই কোণটা। এখন সিডিটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের সে আগের মতোই কিন্তু চলে আসবে CF/tan x/2। তাহলে 1/tan θ সমান সমান কি আসে cot θ, তাই না? তাহলে CF cot θ মানে x/2। এখানে ওখানে কোণটা হচ্ছে θ আর এখানে আমরা কোণটা পেয়েছি x/2। তাহলে এখানে যদি আমরা এই যে CF টা দেখি তাহলে আমাদের কি আসছে P/4। P/4 cot x/2। এবার এই যে দুইটা মান আমরা পেলাম এটাকে আমরা 4 নম্বর দিব, 4 নম্বর সমীকরণ। এখন আমরা যে ওই যে আগে একটা লাইন আমরা পেয়েছিলাম যে কয় নম্বর সমীকরণে, সেটা পেয়েছিলাম আমরা 2 নম্বর সমীকরণ। সেই 2 নম্বর সমীকরণে আমরা যে AD আর CD এর মানটা পেয়েছি সেটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ তিন ও 4 এর মান আমি শর্ট করে লিখছি। কয় নঙে বসিয়ে 2 নঙে। তোমরা অবশ্যই সুন্দর করে একটু বুঝিয়ে লিখবে বসিয়ে। 3 নম্বর ও 4 নম্বরের মান আমরা 2 নম্বরে বসাচ্ছি। তাহলে আমাদের জিনিসটা কি আসছে E সমান সমান m-d-2। তারপরে কি ছিল এই যে এইটা, এখানে ছোট ডি আমরা লিখতে পারি d/2 cosec x/2। আর একটা আমরা কি পেয়েছি P/4 cot x/2, তাই না? এই মানটা আমরা পেয়েছি। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের জিনিসটা চলে আসবে কিভাবে cot x/2। এই 2টা কি হয়ে গেল এখানে, এই 2টাও চলে আসলো। এখন
1 প্লাস কোসেক থিটা মাইনাস পি বাই 2 কট থিটা বাই এক্স বাই 2 যে কোণটা আমরা পাচ্ছি সেটা। আমরা কি করলাম মাইনাস ডিটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে আমাদের ভিতরে কি সাইনগুলো কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাই না? এবার আমরা কি যদি এম বি তারপরে হচ্ছে কোণের মান পি এর মান আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু ই এর মান জানতে পারবো। এই মানটা এই যে এক্স এর মানটা পি এর মানটা এই মানগুলো আমরা জানতে পারলে কিন্তু ই এর মানটা জানতে পারবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রমাণটা কিন্তু অবশ্যই পড়বে, খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।